খুব শখ করে কামলেশ তার আদরের দেবরের বিয়ে করায়। আর বিয়ের পরই সে তার দেবরের আসল রূপ জানতে পারে, যে প্রতি রাতে তার স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে তার উপর শারীরিক নির্যাতন চালায়। বিয়ে হলেই তো একটা মেয়ের উপর তার ইচ্ছার বিরুদ্ধে কখনো জোর খাটানো যায় না। এটা অনেক বড় একটা অন্যায়। তাই এবার কামলেশ তার যাকে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলে, যার ফলে তাদেরকে অনেক কটু কথা শুনতে হয়। এমনকি তাদেরকে তো শ্বশুর বাড়ি থেকেও বের করে দেওয়া হয়। তবে এর পরেও তারা দমে যায় না, তারা তাদের লড়াই চালিয়ে যায়। এবার এটাই দেখার পালা, তারা কি পারবে এই লড়াইয়ে জিততে, নাকি সমাজের চাপে পড়ে অন্যান্য মেয়েদের মতো তাদেরকেও সব সহ্য করে নিতে হবে। সেটাই দেখবো আজকের গল্প চিরাইয়াতে। শুরুতেই আমাদেরকে বাড়ির ধৈর্যশীল গুণী এবং সাহসী কামলেশকে দেখানো হয়। হ্যাঁ, ইনি কামলেশ। তার নাম কামলেশ হলেও সেই ব্রাহ্মার পরিবারের পুত্রবধূ। কামলেশ অন্যায়ের বিরুদ্ধে কখনো আপোষ করে না, সে সবসময় তার আওয়াজ তোলে। একদিন সে রান্না বান্না করছিল, সেই সময় তার ছোট্ট মেয়ে পিঙ্কি এসে তাকে জানায় যে পাড়ার কিছু ছেলে আরুনকে মারছে। এই কথা শুনেই তো সে ছুটে চলে যায় আর সেই ছেলেগুলোকে আচ্ছা মতো মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় আর আরুনকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। সে এতটাই সৎ এবং সাহসী ছিল। অন্যায়ের বিরুদ্ধে সে যে কোনো সময় আওয়াজ তুলত। কে কি মনে করলো এসবে তার কিচ্ছু যায় আসতো না। সে সময় দেখা যায় কামলেশের শ্বশুর সুকুমার ব্রাহ্মার কামলেশকে জিজ্ঞেস করে যে সে কেন মারপিট করে এসেছে, সে কি জানে কে আসল দোষী। তখন কামলেশ বলে যাই হোক না কেন সে জানে তার আরুন কিচ্ছু করেনি। আসলে এই কামলেশ আরুনের প্রতি একটু দুর্বল। আরুন কামলেশের দেবর হলেও সে আরুনকে তার ছোট ভাইয়ের মতো স্নেহ করে। সে তাকে অনেক আদর যত্নে পর্যন্ত মানুষ করেছে। কামলেশের পরিবারে তার স্বামী বিনয়, শ্বশুর সুকুমার, শাশুড়ি মমতা, মেয়ে পিঙ্কি আর দেবর আরুন আর দাদি শাশুড়ি রয়েছে। এই সবাইকে নিয়েই তার ভরা সংসার। দেখা যায় এভাবেই ধীরে ধীরে বেশ কিছু বছর কেটে যায়। কামলেশ একা হাতে সমস্ত সংসারের সবটা সামলায়। আর এখন সময় এসেছে সংসারে নতুন কারো আগমনের। তাই তো তারা আরুনের জন্য মেয়ে দেখতে যাচ্ছে। সবাই তো বেশ এক্সাইটেড ছিল, আরুনকে তারা বিয়ে দিয়ে বউ নিয়ে আসবে বাড়িতে। যেতে যেতে রাস্তায় কামলেশের শাশুড়ি তাকে জিজ্ঞেস করে কেমন মেয়ে হলে কামলেশের পছন্দ হবে। তখন কামলেশ বলে পূজা পাঠ করে আর সংসারী মেয়ে হলেই সে মেয়েকে আংটি পরিয়ে দিবে। এরপরে তারা আরুনের জন্য পূজা নামের একটা মেয়েকে দেখতে যায়। পূজা ইংরেজিতে অনার্স করেছে আর সে দেখতে যথেষ্ট সুন্দরী। পূজা তাদেরকে তখন একটা ইংরেজিতে গান গেয়ে শোনায়, কিন্তু কামলেশ তার গানের কিছুই বোঝে না। সে তো শুধু এটা জানতে চায় যে পূজা কতটা সংসারী। পূজার মা তখন জানায় পূজা পড়াশোনার পাশাপাশি রান্না বান্নাও করতে পারে, কিন্তু কামলেশের পূজার সাজ পোশাক দেখে মনে হয় না যে সত্যি সত্যি পূজা রান্না করতে জানে। তাই সে বিয়ের জন্য মোটেই রাজি হচ্ছিল না। কিন্তু আরুনের তো পূজাকে দেখেই মনে লাড্ডু ফুটতে থাকে, তাকে খুব ভালো লেগে যায়। তাই সে কামলেশকে অনেক রিকোয়েস্ট করে যে সে যেন রাজি হয়ে যায়। শেষমেশ কামলেশ আর আরুনের কথা ফেলতে পারে না, সেও রাজি হয়ে যায়। এরপরে তারা পূজাকে আংটি পরিয়ে দেয়। দুই পরিবারের সবাই ভীষণ খুশি ছিল। দৃশ্য চলে যায় কিছুদিন পর। একদিন কামলেশ তার শাশুড়িকে নিয়ে বাজারে যাচ্ছিল। সে সময় রাস্তা একটা আন্দোলনের মুখে পড়ে তারা। সেই আন্দোলনের কারণ জানতে গিয়ে জানতে পারে তারা এলজিবিটিকিউ এর জন্য আন্দোলন করছে। যে কথা শুনে কামলেশ ছিছি করতে থাকে আর দ্রুত গাড়িতে ফিরে আসে। ঠিক সেই সময় সে আন্দোলনরত মানুষদের মাঝে পূজাকেও দেখতে পায়। পূজাকে দেখেই কামলেশ খুবই অবাক হয় আর সাথে সাথে সে পূজাকে ধরে সোজাসুজি তাদের বাড়িতে চলে যায়। এরপর সে পূজাকে জিজ্ঞেস করে সে আন্দোলনে কি করছে, সেও কি তাহলে লেসবিয়ান, তারও মেয়েদের পছন্দ। পূজা বলে না, সে লেসবিয়ান নয়, কিন্তু সে তাদের হয়ে আন্দোলন করছে, তাদের অধিকারের জন্য। কিন্তু কামলেশের এই কথা মোটেও ভালো লাগে না। সে পূজাকে বলে তাদের ঘরে একজন বউ দরকার, কোনো বিদ্রোহী নয়, তাই সে যেন এসব না করে। পূজা তখন এই কথা শুনে বলতে থাকে সে কি জানে বাইরের দুনিয়ায় কি কি হয়, তাদেরকে নিজেদের অধিকারের জন্য লড়তে হবে। কিন্তু কামলেশ বলে না, তারা মেয়ে, তাদেরকে সংসার নিয়েই ব্যস্ত থাকতে হবে। এসব বিদ্রোহ, স্বাধীনতা, চাঁদে যাওয়া, পুলিশ হওয়া, দেশ চালানো, এই সব কিছু পুরুষদের কাজ, মহিলাদের নয়। আর এই জন্য তাদেরকে খবরের কাগজ পেছন থেকে পড়তে হবে, সামনে থেকে নয়। কেননা পেছনে লেখা থাকবে সংসার নিয়ে বিস্তারিত সব কথা। সেখানে লেখা থাকবে কিভাবে রান্না করতে হয়, কিভাবে সংসার গুছিয়ে রাখতে হয়। পূজা তখন বলে তাই বলে কি মেয়েরা নিজেদের অধিকার নিয়েও কখনো আওয়াজ তুলবে না? কামলেশ বলতে থাকে আরে বাবা, দরকার কি, তারা সংসার করবে, সংসারের কাজ করবে, এটাই তো অনেক।
এই বলে সে নিউজ পেপার মিক্সারে দিয়ে ছিঁড়ে ফেলে, কারণ তার কাছে মেয়েদের অধিকার মানেই হলো স্বাধীনভাবে সংসার করা, আন্দোলন করা নয়। তাই সে পূজাকে তার শাশুড়ি মমতার কাছে গিয়ে ক্ষমা চাইতে বলে, আর এটা বলতে বলে যে সে আর কখনো আন্দোলন করবে না, এখন থেকে সে শুধু সংসারেই মন দিবে। কিন্তু পূজা জানায় সে তার অধিকার নিয়ে লড়বে আর সংসারও করবে। এই কথা শুনে কমলেশ রেগে যায় আর সাবান দিয়ে ঘষে জোর করে পূজার হাত থেকে এঙ্গেজমেন্টের রিংটা খুলে নিয়ে চলে যায়। বাড়ি ফেরার পর কমলেশকে তার পরিবারের সদস্যরা বলে সে কেন পূজার কাছ থেকে তার আংটিটা নিয়ে এসেছে। তার পরিবারের কথা একবার ভাবা উচিত ছিল, এমনটা তার করা মোটেও উচিত হয়নি। তখন কমলেশের স্বামী বিনয় বলে কমলেশ ভয় পাচ্ছে, কারণ পূজা শিক্ষিত মেয়ে, সে যদি তার জায়গা নিয়ে নেয় তখন। কমলেশ এটা শুনে বলে সে মোটেও এই জন্য ভয় পাচ্ছে না। তখনই তার শ্বশুর তাকে বলতে থাকে সে যা করেছে তা ঠিক করে আসতে, অর্থাৎ পূজাকে সরি বলে রিংটা ফিরিয়ে দিতে হবে। কিন্তু কমলেশ তো কারো কথাই শোনে না, আর সে সেখানে যেতেও অস্বীকৃতি জানায়। তখন অরুণ তাকে মানানোর অনেক চেষ্টা করে। ঠিক সেই সময় সেখানে পূজা চলে আসে। কমলেশ তখন পূজাকে নিয়ে ছাদে চলে যায়। সে সময় পূজা বলে সে চলে আসার পর তার বাবার বুকে ব্যথা শুরু হয়ে যায়, আর তারা তো ভেবেছিল তার বিয়েটা ভেঙে গেছে দেখে তার বাবার এমন হয়েছে, তাই তারা আধা ঘন্টা এটা ভেবেই বসেছিল। কিন্তু এরপর ডাক্তার এলে তারা জানতে পারে তার বাবার অ্যাসিডিটির জন্য বুকে ব্যথা হয়েছিল, আর কিছু না। তাই সে এখানে চলে এসেছে। এরপর সে কমলেশকে জিজ্ঞেস করে সে তার উপর রেগে আছে কেন। তখন কমলেশ বলে সেই ঘরের সবচেয়ে কম শিক্ষিত ব্যক্তি, সে যখন বোর্ড এক্সাম দিবে তার আগে তার বিয়ে হয়ে যায়, আর এই বাড়ির সবাই শিক্ষিত, এমনকি ইংরেজিতে এটা সেটা বলতেও পারত, কিন্তু সে তো তা বুঝতে পারত না, আর অনেক কষ্ট করে সেই পরিবারে নিজের জায়গা করেছে। এদিকে পূজা তো আগে থেকে এমন ইংরেজি বোঝে যে তার কথা বলতেও সমস্যা হয় না। খবরের কাগজের ফ্রন্ট পেজ সে পড়ে, তার মতো লাস্ট পেজ নয়। সে যা করতে 15 বছর লাগিয়েছে পূজা তা 15 মিনিটে করে ফেলবে। আর তার কোনো ছেলে সন্তানও নেই, তাই অরুণকে তার ছেলের মতোই লালন পালন আর স্নেহ করে সে। আর বিয়ের পর অরুণকেও সে হারিয়ে ফেলবে। এই সবকিছু নিয়েই তার মনে একটা অস্থিরতা জন্ম নিয়েছে। কমলেশ আরো বলে সে ভালো মন্দ বুঝতে দেরি করে, আর একবার যদি সে ভালো বুঝে যায় তাহলে সেটাই মেনে নেয়, সেটার জন্য লড়াইও করে। আর এইবার সে ভুল ছিল, তাই পূজাকে সরি বলে। পূজাও তখন মাথা নাড়িয়ে তাকে সরি বলতে নিষেধ করে। এরপরই সে কমলেশকে বলে যে সে আন্দোলনে গিয়েছিল কারণ অনেক মানুষ আছে যারা নিজেদের অধিকারের জন্য লড়তে পারে না, আর কাউকে না কাউকে তাদের জন্য লড়তে হয়। তাই সেও সেসব মানুষদের জন্যই লড়াই করে। তারা দুজন যখন এভাবে কথা বলছিল তখন নিচে থেকে সবাই তাদেরকে দেখতে থাকে। তাদের দুজনের মধ্যে ভালো বোঝাপড়াও হয়ে যায়। এটা দেখে সবাই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে। কমলেশের পর পূজাকে বলে যে তার অরুণ ইনোসেন্ট, তাই সে যেন তাকে বেশি বিরক্ত না করে। তখন পূজা বলে আর অরুণ যদি তাকে বিরক্ত করে তখন। কমলেশ বলতে থাকে তার অরুণ এমন ছেলেই না যে সে তাকে বিরক্ত করবে। এই বলেই তারা দুজনে হাসতে থাকে। এরপরই কমলেশ অরুণকে বলে পূজাকে আবারও আংটি পরিয়ে দিতে, কিন্তু অরুণ কমলেশকে আংটি দিয়ে পূজাকে পরিয়ে দিতে বলে। সেও তখন সেটা পূজার হাতে পরিয়ে দেয়। এভাবেই সব ঝামেলা মিটমাট হয়। এরপর থেকে রোজ পূজা আর অরুণ কলে কথা বলে, আর কিছুদিন পর তাদের বিয়ের ডেটও চলে আসে। বিয়ের আগের দিন অরুণ তার বন্ধুদের সাথে ড্রিঙ্ক করছিল। তখন তার বন্ধুরা তাকে বাকি বন্ধুদের মতোই ফুলসজ্জা নিয়ে আইডিয়া দিতে থাকে, সে যাতে কোনোভাবে এই রাত মিস না করে এই নিয়ে তার বন্ধুরা তাকে বুদ্ধি দেয়। তখনই কমলেশ সেখানে চলে আসে, আর সেও অরুণের সাথে হালকা ড্রিঙ্ক করে। দৃশ্য চলে যায় পরের দিন। অরুণের বিয়ে হচ্ছিল, কিন্তু এর মধ্যেই পূজার অনেক জ্বর হয়। বিয়ের মণ্ডপেও পূজাকে তার বান্ধবী ওষুধ খাইয়ে দেয়। এর মধ্যেই বেশ ধুমধাম করে বিয়েটা সম্পন্ন হয়। রাতের বেলা বিয়ে শেষে কমলেশ বাড়িতে নাচ গান করতে থাকে, আর ওদিকে অরুণ ফুলসজ্জার প্রস্তুতি নিচ্ছিল। অরুণ পূজার কাছাকাছি আসে। পূজা তখন অরুণকে জানায় তার শরীরটা ভালো নেই, কিন্তু অরুণ বলে কিচ্ছু হবে না, তার শরীর ঠিক হয়ে যাবে। এই বলেই সে পূজার সাথে জোর জবরদস্তি শুরু করে। পূজা তাকে কাছে আসতেই দিতে চাইছিল না, কিন্তু এরপরেও সে জোর করে তার সাথে ইন্টিমেট হয়। আর পূজা তখন কষ্টে কান্না করতে থাকে। তার এই কান্নার শব্দ যাতে বাইরে না যায় তাই অরুণ তার মুখ চেপে ধরে। বুঝুন মেয়েটার কি পরিমাণ কষ্ট হয়। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। কমলেশ পুজো দিতে বাইরে বের হলেই দেখতে পায় পূজা ছাদের উপরে গিয়ে একটা পাশে দাঁড়িয়ে আছে, যাকে দেখে একেবারে বিধ্বস্ত লাগছিল। কমলেশ তো এসবের কিছুই বুঝে উঠতে পারে না। এরপরে আমাদের গত রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে অরুণ পূজার সাথে জোর করে ইন্টিমেট হয়। পূজা তখন অনেক কান্না করতে থাকে। সে সময় অরুণ পূজাকে কান্না করতে বারণ করে, আর বলে এটা তার অধিকার, সে তার স্বামী, এমনটা সে করতেই পারে। আর সে অগ্নিতে শপথ করে বলেছে যে তার দেহ মন আত্মা সবকিছু অরুণের, তাই সে তার অধিকার ভোগ করছে। কিন্তু পূজা কান্না করতে করতে বলে সে তাকে বারণ করেছিল,
তবে আরুণ বলে সে তার অধিকার ভোগ করবে না কেন। পূজা বলতে থাকে সে তার উপর শারীরিক নির্যাতন চালিয়েছে। এই কথা শুনে আরুণ রেগে যায় আর বলে সে তার উপর কোনো শারীরিক নির্যাতন চালায়নি, আর তার যদি মনেই হয় যে সে তার উপর নির্যাতন চালিয়েছে তাহলে সে যেন বাড়ির সবাইকে গিয়ে এই কথা বলে দেয়। এই বলেই সে পূজাকে ঘর থেকে বের করে দেয়। পূজা তখন বাইরে গিয়ে শোনে কমলেশ বাকিদের বলছিল মেয়েরা অ্যাটম বোমা ভয় পায় না, কিন্তু তারা সমালোচনা আর সংসারে অশান্তিকে ভয় পায়। যে কথা শুনে পূজা আবারও ঘরে ফিরে আসে। আরুণ তখন তাকে জিজ্ঞেস করে সে কি কমলেশকে কিছু বলেছে। পূজা বলে না, সে কিছুই বলেনি। আরুণ তখন বলে এটা প্রথমবার ছিল তাই ভুল হয়েছে, কিন্তু এরপর যেন আর দ্বিতীয়বার কোনো ভুল না হয়। এই বলেই সে পূজাকে আবারও জোর করে তার চাহিদা পূরণ করে। পূজা তখন নিস্তব্ধ হয়ে শুয়ে থাকে। এরপরে সে বাথরুমে গিয়ে তার মাথায় পানি ঢালে আর অনেক কান্না করতে থাকে, কারণ সে কখনো কল্পনাও করেনি যে তার স্বামী তার সাথে এই আচরণ করবে। এদিকে বিনয় পিঙ্কিকে অন্য রুমে ঘুমানোর জন্য পাঠিয়ে দেয়। এরপর সে কমলেশের পা ম্যাসাজ করে দেয়। আসলে সে পিঙ্কিকে অন্য রুমে পাঠিয়েছে কারণ সে দেখলে সে সবাইকে এই কথা বলে দিবে, তাই সে একা সময়ই কমলেশের সেবা করে। অর্থাৎ বিনয় আর আরুণ একই মায়ের পেটের দুই সন্তান, কিন্তু তাদের স্ত্রীকে নিয়ে তাদের দুজনেরই চিন্তাধারা ভিন্ন। একজন জানে তার স্ত্রীকে কিভাবে প্রাপ্য সম্মান দিতে হয়, আর অন্যদিকে আর একজন জানে শুধু তাকে ভোগ করতে। সম্মান তো অনেক দূরের কথা। এখান থেকে দৃশ্য চলে যায় সকালবেলা। কমলেশ যখন পূজাকে ছাদে এমন ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে অবাক হয়ে পূজার কাছে যায়। সে পূজাকে ডাকলেই পূজা বলে সে তার বাড়ি যেতে চায়। সে বারবার তাকে অনুরোধ করে বলে সে তার বাড়ি যেতে চায়। এ কথায় কমলেশ তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য রাজি হয়, কিন্তু এর আগে নিয়ম অনুযায়ী বাড়ির বউকে রান্না করতে হবে, যা সে চা বানিয়ে পূজাকে দিয়ে পূরণ করায়। এরপর সে পূজাকে নিয়ে তার বাড়ি যায়। বাড়ি ফিরেই পূজা তার মাকে সব কথা খুলে বলে। এসব শুনে পূজার মা বলে সে তার বরকে বারণ করেছে কেন? এমনটাই তো হয়, এটাই স্বাভাবিক, মেয়েদের জীবনটাই তো এমন, স্বামী যা বলবে তাই করতে হবে, আর প্রত্যেক মেয়ের জীবনেই এমনটা হয়, এখানে না বলার কিছু নেই। পূজা তখন বলে সে আরুণকে বারবার বারণ করেছিল, কিন্তু আরুণ একটা বারও তার কথা শোনেনি। এখানে তো তারও একটা ইচ্ছা থাকার ব্যাপার আছে, তাই না? এসব শুনে তার মা বলে সে কেন বারণ করবে, এটা স্বামীর অধিকার আর সব মেয়েদেরকে এটা করতে হয়, এখানে ভুলের কিছু নেই। মায়ের কথা শুনে পূজা আরো ভেঙে পড়ে, কারণ সে ভেবেছিল তার মা তাকে সাহায্য করবে, কিন্তু তার মা তো তাকে উল্টো বাড়ি ফিরে যেতে বলছে। সে ওই বাড়ি ফিরে যেতে চায় না, তাই তার মা তাকে হাত কেটে ফেলার হুমকি দেয়, আর এভাবেই তাকে বাড়ি পাঠায়। ওদিকে কমলেশ চুপচাপ ড্রয়িং রুমে পূজার জন্য অপেক্ষা করছিল। এরপরই পূজা এলে সে পূজাকে নিয়ে বাড়ি ফিরে যেতে লাগে। রাস্তায় আরুণ তাকে কল করে আর বলে সে কি তার ব্যাগটা গুছিয়ে রেখেছিল হানিমুনে যাওয়ার জন্য। কমলেশ বলে সে বাড়ি ফিরে গুছিয়ে দিবে। আর ওই সময় হানিমুনের কথা শুনে পূজা ঘাবড়ে যায়। সে আবারও এই বৈবাহিক নির্যাতন নামক দোজকে যেতে চায় না, তাই সে কমলেশকে ওয়াশরুমে যাওয়ার কথা বলে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে কোনো মতে সেখান থেকে পালায়। অনেকক্ষণ না আসলে কমলেশ তাকে খুঁজতে যায়, কিন্তু তাকে খুঁজে না পেয়ে সে বাড়ি ফিরে আসে আর সবাইকে পূজার গায়েব হয়ে যাওয়ার কথা বলে। সবাই তো উল্টো তখন তার উপরেই রাগ করে, কারণ সে কখনো একটা ছাতা হারায় না, আর এখন একটা আস্ত মানুষকে হারিয়ে ফেলেছে। এই বলেই তারা সবাই পূজাকে খুঁজতে থাকে। আর একটা জায়গায় কমলেশ পূজার সেই বান্ধবী সুজিতাকে দেখে, যাকে সে আন্দোলনের সময় দেখেছিল, তাই সে সাথে সাথে সুজিতার কাছে যায়। সুজিতা জানায় সে একটা এনজিও চালায়, যেখানে মেয়েদেরকে নিয়ে কাজ করা হয়। যেসব মেয়েরা নিজেদের অধিকারের জন্য লড়তে পারে না বা নির্যাতনের শিকার হয়, লালসার শিকার হয়, তারা তাদের নিয়েই কাজ করে। তখন কমলেশ তাকে পূজার কথা বলে। সুজিতাও তখন পূজাকে খুঁজতে থাকে। সে কমলেশকে জানায় পূজা খুব ভালো মেয়ে, সে অনেক নরম মনের মানুষ, তার বাবা অনেক স্ট্রিক্ট ছিল, তাই তাকে 2টার মধ্যেই বাড়ি ফিরতে হতো। আর আজ হঠাৎ সে এভাবে পালিয়ে গেছে, তার মানে তার সাথে নিশ্চয়ই বাজে কিছু হয়েছে। তো বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা পূজার খোঁজ পেয়ে যায় আর সোজা চলে যায় একটা পার্কে, যেখানে পূজা অনেক মন খারাপ করে বসেছিল। সুজিতা তখন পূজাকে বলে তার কি হয়েছে, সে যদি তার সমস্যার কথা না জানায় তাহলে কেউ তার হয়ে আওয়াজ তুলবে না। আর পূজা এমন চুপ থাকার মেয়ে নয়, তাকে তো কথা বলতেই হবে। মেয়েরা মেয়েদের শত্রু নয়, তাই তাকে এমন কাউকে বন্ধু বানাতে হবে যাকে সে সবকিছু বলতে পারে। তখনই সেখানে কমলেশ আসে আর সুজিতা চলে যায়। কমলেশ তখন পূজাকে জিজ্ঞেস করে সে কেন এভাবে পালিয়ে গিয়েছিল, তার আর আনন্দের মধ্যে কি কিছু হয়েছে। তখন পূজা কমলেশকে বলে কাল রাতে তার অনেক জ্বর ছিল, মাথা ব্যথাও করছিল, শরীরটা খুব খারাপ লাগছিল, তাই সে আরুণকে কাছে আসতে বারণ করেছিল। কিন্তু এর পরও আরুণ তার কাছে আসে আর তার উপর শারীরিক নির্যাতন চালায়, তার লালসা মেটায়। এই কথা শোনার সাথে সাথে কমলেশ পূজাকে চড় মেরে বসে, কারণ সে তার মুখ থেকে এই কথা আশা করেনি। কমলেশ বলতে থাকে আরুণ তার স্বামী, তাই সে তার উপর নির্যাতন কিভাবে করবে, জোর জবরদস্তি কিভাবে করবে। পূজা তখন কান্না করতে করতে বলে সে কি এসব বোঝে না,
তারও তো ইচ্ছা অনিচ্ছার ব্যাপার আছে। বিয়ে মানেই কি তার সবকিছু, এমনকি নিজের শরীরের অধিকারও আরেকজনকে দিয়ে দেওয়া। সে আরো বলে সে কামলেশের মতো যা পেয়েছে যে একজন ডাম, কিন্তু কামলেশ তো এসবের কোনো মানেই বুঝতো না। এরপরে তারা বাড়ি ফিরে যাওয়ার পর সুকুমার পূজাকে ডেকে নেয় আর বলে সে বাড়ির বউ, আর বাড়ির ভেতরের কথা যেন বাইরে না যায়, এটা দেখা তার দায়িত্ব। স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝামেলা হবে, কিন্তু সেসব কথা বাইরে কেউ না শোনাই ভালো। সে অনেক কষ্ট করে এই সম্মান জুগিয়েছে, তাই তারা যেন সেটা নষ্ট না করে। দৃশ্য চলে যায় পরদিন। পূজা আর আরুণকে হানিমুনে পাঠিয়ে দেওয়া হয়। পূজার মলিন মুখ দেখে কামলেশের মনে সংকোচ বোধ হচ্ছিল, তাই সে বিনয়কে জিজ্ঞেস করে আরুণ কলেজে থাকতে একবার মারামারি করেছিল, সেটা কি কোনো মেয়ে সংঘটিত? আরুণ কি সেখানে দোষী ছিল? বিনয় বলে তেমন কিছুই হয়নি, কিন্তু আজ সে এই প্রশ্ন কেন করছে? কামলেশ বলে সে তো শিক্ষিত নয়, তার কাছে গর্ব করার মতো ডিগ্রিও নেই, কিন্তু সে আরুণকে মানুষ করেছে আর আরুণই তার গর্ব। তাই আরুণ যদি কোনো ভুল করে তাহলে সে সেটা সহ্য করতে পারবে না। এসব ভাবতে ভাবতে সে সুজিতার সাথে দেখা করতে যায়। সে সুজিতাকে জিজ্ঞেস করে সে কি ডাম? সুজিতা বলে হ্যাঁ, সে একটু ডাম, কিন্তু তাই বলে সে নিজেকে সবসময় চুপ করে রাখবে না নিশ্চয়ই। এরপরে সে কামলেশকে নিয়ে তাদের এনজিওর আরেকজন সেবিকার কাছে নিয়ে যায়, যে সেখানে মেয়েদের দিয়ে বিভিন্ন কাজ করাতো, অর্থাৎ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করত। কামলেশ সেখানে গিয়ে কনসেন্টের অর্থ জানতে পারে, যেটা আগের দিন পূজা তাকে বলেছিল আর সে বুঝতে পারেনি। এরপর সে জিজ্ঞেস করে বিয়ের পরও কি কনসেন্টের প্রয়োজন আছে, কারণ বিয়ের পর তো স্বামী স্ত্রী একে অপরের হয়ে যায়। তখন সেই মহিলা বলে বিয়ে হয়ে গেলেও কি তাদের কোনো মতামত নেই, সবকিছু কি স্বামী ভোগ করবে? কামলেশ বলে কিন্তু তারা তো তাদের সন্তানদেরকে সুশিক্ষা দেয় আর তাদেরকে ভালো করে চেনে। তখন সেই মহিলা জানায় অনেক ক্ষেত্রে তারা তাদের সন্তানদেরকে ভালো করে চেনে না, চিনতে পারে না কার ভিতর কি চলছে, কিছু কি বলা যায়? এসব শুনে কামলেশও চিন্তায় পড়ে যায়। অপরদিকে হানিমুনে গিয়ে পূজা আরুণের সাথে কথা বলতে চায়। সে প্রথম রাতের কথা ভুলে যেতে চায়, আর সে আরুণকে বলে তার আগে একে অপরকে চিনুক, বন্ধুত্ব করুক, তারপর না হয় কিছু হবে। কিন্তু আরুণ বলে সেও সেটা চায় আর সে সেটাই করছে। এই বলে সে আবারও পূজার সাথে জোর করে ইন্টিমেট হয়। তার কোনো কথাই শোনে না। পরদিনই সে পূজার সাথে ভালো ব্যবহার করে ঘুরে ফেরে, আর রাত হলেই সে যেন একটা পশু হয়ে যায়। এভাবেই তাদের হানিমুন কাটতে থাকে। এখন তো পূজার আরুণকে দেখলেই ভয় হতো। ওদিকে কামলেশ এনজিওর বিভিন্ন মেয়েদের কথা শুনতো, যাদের অনেকের স্বামী তাদেরকে শুধু ভোগ করত। তারা কখনো জানতেই চায়নি যে তারা কি চায় না চায়, তাদের শরীর কেমন আছে না আছে, তারা শুধু জোর করে ভোগ করতে পারে, যেমনটা আরুণ পূজাকে করছে। এক রাতে আরুণ পূজার কাছাকাছি আসতে চাইলে সে ওয়াশরুমে গিয়ে বসে থাকে, কিন্তু আরুণ তার ফিরতে দেরি হচ্ছে দেখে বারবার দরজায় ধাক্কাতে থাকে, যে জন্য পূজা ঘাবড়ে গিয়ে কি করবে বুঝতে পারে না। তাই সে আরুণকে বলে তার পিরিয়ড হয়ে গেছে। সেভাবে আরুণ একথা শুনে অন্তত আজ তাকে রেহাই দিবে, কিন্তু আরুণ বলে সে দেখতে চায় তার আসলেই পিরিয়ড হয়েছে কিনা। এই বলে সে পূজাকে দরজা খুলতে বলে। পূজার তখন প্যানিক অ্যাটাক শুরু হয়, তাই সে কি করবে কিছুই বুঝতে না পেরে সেখানে একটা ব্লেড খুঁজে নেয়। পরদিনে কামলেশ হাসপাতালে যায়, কারণ পূজার মাত্রাতিরিক্ত ব্লিডিং হচ্ছিল, তাই তাকে ভর্তি করা হয়েছে হসপিটালে। কামলেশ তখন ডাক্তারকে পূজার ব্লিডিং হওয়ার ব্যাপারে জিজ্ঞেস করে। ডাক্তার জানায় পূজার এই ব্লিডিং পিরিয়ডের জন্য হচ্ছে না, তার ইন্টিমেট এরিয়াতে ব্লেড দিয়ে কাটার কারণে এটা হচ্ছে। এই কথা শুনে কামলেশ শিউরে ওঠে। সে বুঝতে পারে পূজার সাথে খারাপ কিছু হচ্ছে। সে ভুল করেছে পূজার কথায় পাত্তা না দিয়ে। সে তখন পূজার কাছে যায়। পূজা তাকে বলে সে আর সহ্য করতে পারছিল না, আর এখনো তার কাছে যদি মনে হয় সে মিথ্যা বলছে, তাহলে সেও যেন তার মতোই একই কাজ করে। সেও যেন ব্লেড দিয়ে নিজেকে ক্ষত বিক্ষত করে, তাহলেই সে বুঝবে কতটা কষ্টের কারণে পূজা এমনটা করতে বাধ্য হয়েছে। হ্যাঁ, পূজা নিজেই কষ্টের চোটে নিজেকে ক্ষত বিক্ষত করেছে ব্লেড দিয়ে। তো তার এই কথা শুনে কামলেশ আরো ঘাবড়ে যায়। তার ভেতর দিয়ে যেন ঝড় বয়ে যাচ্ছে। সে পূজার কথা মতো ওয়াশরুমে গিয়ে একটা ব্লেড হাতে তো নেয়, কিন্তু তার সাহস হয় না এমন একটা সেন্সিটিভ জায়গাতে ব্লেড দিয়ে কাটার। তাই সে কান্না করতে থাকে, কারণ সে পূজার কথা আগে ভাবেনি। সে তার কথায় গুরুত্ব দেয়নি। সে যদি পূজার কথার গুরুত্ব দিত তাহলে আজ পূজার এত বড় পদক্ষেপ নিতে হতো না। তাই সে রেগে সবার আগে আরুণের সাথে থাকা তার ছবিগুলো পুড়িয়ে ফেলে। আরুণের দেয়া গিফটগুলো সে শিল দিয়ে আঘাত করে থেতো করে দেয়। এরপরও তার রাগ কিছুতেই কমছিল না, কারণ সে আরুণকে মানুষ করেছে। তাহলে কি সে আরুণকে ভুল শিক্ষা দিয়েছে, যে কারণেই সে এখন এক পশুতে পরিণত হয়েছে? এইভাবে সে অনেক কান্না করে। সে অন্যায়কে প্রশ্রয় দেয় না, আর অন্যায় কারি কেউ না, সেটা যেই হোক না কেন। এদিকে আরুণ হাসপাতালে থাকা ডিউটি ডাক্তারের কাছে গিয়ে জানতে পারে পূজার ডিসচার্জ হয়ে গেছে। তাই সে ডাক্তারের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে সে তার স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশনশিপ আবার কবে থেকে করতে পারবে। এই কথা শুনে ডাক্তার প্রচন্ড রেগে যায়, আর আরুণকে বলে তার ভাগ্য ভালো
তাকে এখনো পুলিশ ধরে নিয়ে যায়নি, কারণ একজন নারী কখনো নিজের ইন্টিমেট এরিয়াতে আঘাত করে না যতক্ষণ না সে তার সহ্য ক্ষমতা হারিয়ে ফেলে। আর এই কথা জানতে পেরে কমলেশের অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়েছিল। আর সে এসেছে শারীরিক সম্পর্ক কবে থেকে করতে পারবে সেটা জানার জন্য। তাকে পুলিশেই নিয়ে যাওয়া উচিত, কারণ আরুণ আর পশুর মধ্যে কোনো তফাৎ নেই। এই বলে সে গার্ডকে ডেকে আরুণকে বাইরে বের করে দিতে বলে। গার্ড এসে আরুণকে নিয়ে যায়। আরুণ তখন সবটা জানতে পেরে হাসপাতাল থেকে রেগে মেগে বের হয়ে আসে। এদিকে কমলেশ পূজাকে বলে এক বিয়ের অনুষ্ঠানে সে নাচ করছিল, আর ইচ্ছে করেই সে হেরে যায়, কারণ তারা কনে পক্ষ ছিল। আরুণ তার এই কাজে রাগ করলে সে আরুণকে বলে তারা এখন মেয়ে পক্ষ, তাই তারা চুপ থাকবে। যখন তারা ছেলে পক্ষ হবে তখন তারা জিতবে, তাদের কথাও শুনতে হবে। আর এটাই তার প্রথম ভুল শিক্ষা ছিল। কমলেশ আরো বলে আরুণের ভাই বিনয় অনেক ভালো, সে মোটেও আরুণের মতো নয়। এর কারণ হয়তো বিনয়কে তার বাবা মা মানুষ করেছে, সে নয়। আর আরুণকে সে মানুষ করেছে, তাই সে তার কাজ ঠিকভাবে করতে পারেনি, সে তাকে ভুল শিক্ষা দিয়েছে। কমলেশ আরো বলে তার বিয়ে হয়ে এই বাড়িতে আসার পর আরুণকে সন্তানের মতো লালন পালন করেছে। আর সে যখন গর্ভবতী হয়েছে তখন ছেলে হওয়ার জন্য বিভিন্ন পুজো করত, দান করত, আর সব সময় ছেলে হওয়ার জন্য দিন গুনত। কিন্তু তার একটা মেয়ে হয়, আর একটা সমস্যার কারণে সে আর কখনো কনসিভ করতে পারে না। আর যখন আরুণ তাকে একটা ছেলের জন্য প্রার্থনা করতে দেখে, সেভাবে ছেলেরা খুবই স্পেশাল, ছেলেরা অনেক উঁচু স্থানে আছে, মেয়েরা নয়। মেয়েদের কোনো অধিকার নেই, সবকিছু ছেলেদের। সে পূজাকে বলে বাড়ির অনুষ্ঠান শেষ হলে সে সুকুমারকে সবকিছু বলবে, আর সুকুমারই আরুণকে শাস্তি দিবে। পূজা বলে সে ছোট থাকতে একদিন এক লোক তার গায়ে হাত দিয়েছিল। সে তখন তার মাকে এসে সবকিছু খুলে বলে, কিন্তু তার মা উল্টো তাকে ঘরবন্দি করে রাখে প্রতিবাদ না করে। সে বুঝতেই পারছিল না মা কেন তাকে ঘরবন্দি করে রাখলো। এর কিছু বছর পর ছাদে কাপড় দিলে তাদের এক প্রতিবেশী তার অন্তর্বাসে হাত দেয়। তখন সে তার মাকে বললে মা উল্টো তাকে সাবধান করে, বলে এসব বাইরে দেওয়ার দরকার নেই। পূজা বলে তার মা কখনো তাকে নিজের জন্য লড়তে শেখায়নি, সে তাকে সবসময় দমিয়ে রেখেছে। আসলে মেয়েদেরকে কেউ লড়তে শেখায় না, সবাই মেয়েদেরকে শুধু লুকাতে শেখায়, লড়তে নয়। এরপরই তাদের অনুষ্ঠান শুরু হয়। আর আরুণ বাড়ি ফিরে পূজার সাথে দেখা করতে চায়, কিন্তু তার দাদি তাকে পূজার সাথে দেখা করতে দেয় না। তাই সে বাইরে দাঁড়িয়ে থাকলে পূজার সাথে কথা না বলা পর্যন্ত তার শান্তি লাগছিল না, তাই সে জোর করে ভেতরে প্রবেশ করে। তখন কমলেশ তার কাছে এসে তার হাতে একটা ধাগা বেঁধে দিচ্ছিল, আর এটা বেঁধে দিতে দিতে সে বলে সে তাকে শেষবারের জন্য আশীর্বাদ করছে যে সে তার মতো পশুকে জেলে পাঠিয়েই ছাড়বে। এই বলে সে আরুণকে ধাগা পরিয়ে দিয়ে চলে যায়। আর আরুণ তখন পূজার সাথে কথা বলতে এসেও বলতে পারে না। কিছুক্ষণ পরে অনুষ্ঠান শেষে সবাই যখন চলে যায় তখন কমলেশ পরিবারের সবাইকে আরুণের এই রূপ সম্পর্কে জানায়। যদিও এইসব কথা বলতে তার লজ্জা লাগছিল, কিন্তু নিজেদের অধিকার আর সুবিচারের জন্য তাকে তো এসব বলতেই হয়। তার মুখ থেকে এসব কথা শুনে সবাই হা হয়ে যায়। পরদিন সকালবেলা সুকুমার আরুণের বিচার করে, আর সেই বিচারে আরুণকে পূজাকে সরি বলতে বলে। সেও তখন সরি বলে দেয়, আর এটাই ছিল তার বিচার, যার এই কাজে কমলেশ অবাক হয়ে যায়। সে তো ভাবতেই পারেনি এত বড় অপরাধের জন্য এত কম শাস্তি হবে। তাই সে সুকুমারের সাথে কথা বলতে যায়। সুকুমার বলে সে এখনো চুপ করে আছে, তাকে কিচ্ছু বলেনি। সে ওই শব্দ ব্যবহার করার পরও বলেনি। এটা একজন নারীর তার স্বামীর প্রতি অধিকার, আর আরুণ তার অধিকার ভোগ করছে, এটা তো স্বাভাবিক। কিন্তু তারা এটাকে এত দূর এগিয়ে এনেছে, এসব ঠিক না। কমলেশ বলতে থাকে পূজাকে আরুণের কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, কিন্তু তার কাছে এটা স্বাভাবিক লাগছে। আরুণ অন্যায় করেছে, আর সেই তো তাকে ন্যায় অন্যায়ের পৃথক করতে শিখিয়েছে। সুকুমার বলে সে তাকে শিখিয়েছে বলেই আছে তার মুখে মুখে তর্ক করছে। কমলেশ বলতে থাকে নিজের অধিকার রক্ষা করা কি দোষের কিছু? সেবা পূজা কোনো দোষ করেনি, আসল দোষী হলো আরুণ, তাই তাকে তো শাস্তি পেতেই হবে। সুকুমার তো ক্রান্তি অধিকার নিয়ে এত লেখালেখি করেছে, কিন্তু আজ সে চুপ করে আছে কেন? সুকুমার বলে সে তিলে তিলে তার সম্মান কুড়িয়েছে, যা সে থানা পুলিশ করে বা আরুণকে হাজতবাস করিয়ে শেষ করতে পারবে না। এসব শুনে কমলেশ খুব ভালো করেই বুঝতে পারে যে সুকুমার সারা জীবন অধিকার, স্বাধীনতা, ক্রান্তি, ন্যায় অন্যায় এসব নিয়ে কথা বললেও নিজের সম্মানকে সে সর্বোচ্চ প্রাধান্য দেয়, তাই সে কিছুই করবে না। এবার কমলেশ ভাবতে থাকে মেয়েদের কি কোনো অধিকার নেই? সবাইকে শুধু নিয়মই বের করবে। রামায়ণে সীতা গণ্ডি পার হয়েছে দেখে অপহরণ হয়েছে বলা হয়, কিন্তু যখন কোনো নারী গণ্ডির ভেতর থেকেও নির্যাতনের শিকার হয় তখনও কি দোষ সেই নারীর থাকে? পুরুষের কোনো দোষ বা অপরাধ থাকে না? তো এই সব কিছু ভেবে সে সিদ্ধান্ত নেয়
সুকুমার তাকে সাহায্য না করলেও সেই লড়াই চালিয়ে যাবে, একাই চালিয়ে যাবে। তাই সে সুকুমারকেও এই কথা জানাতে যায়। সুকুমার বলে সে যদি লড়াই করতে চায় তাহলে করুক, কিন্তু বাড়িতে থাকতে হলে তাকে বাড়ির নিয়ম মানতে হবে, আর বাইরে কাজ করতে হলে তাকে বাড়ির বাইরে থেকে বাইরের কাজ করতে হবে, বাড়ির ভেতরে থেকে এসব হবে না। কামলেশও তখন পূজা আর পিঙ্কিকে নিয়ে বাইরে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। সে কোথায় যাবে কিছুই জানে না, কিন্তু সে কিছুতেই এই অন্যায়ের বিরুদ্ধে আপোষও করবে না, সে শুধু এইটা জানে। এরপরই সুকুমার একটা রিক্সা ডেকে নিয়ে আসে আর তাদেরকে গাড়িতে তুলে দিয়ে যেখানে ইচ্ছা সেখানে গিয়ে ন্যায়ের জন্য লড়তে বলে। এরপরই কামলেশরা চলে যায়। বিনয় কামলেশকে আটকাতে চায়, কারণ তারা বাড়ির বাইরে কোথায় যাবে, কি করবে, এসব নিয়েই তার চিন্তা হচ্ছিল। কিন্তু তার বাবা সুকুমার বলে কামলেশ ছোট বাচ্চাদের মতো, সে ঠিকই ফিরে আসবে আর তাকে প্রণাম করে ক্ষমাও চাইবে, আর বাড়ি ফিরে সেই আগের মতোই চলবে, সে যেন চিন্তা না করে। কিছুক্ষণ পরই দেখা যায় কামলেশরা ফিরে আসে। তখন সুকুমার তার স্ত্রীকে বলে সে আগেই বলেছিল কামলেশ ফিরে আসবে আর তার পা ধরে ক্ষমা চাইবে সে ভুল করেছে বলে। তখন কামলেশ বলে সে তার কাছে ক্ষমা চাইতে আসেনি, সে তো এসেছে আশীর্বাদ নিতে, কারণ সে কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি আর কখনো করবেও না। এই বলেই সে পূজাকে নিয়ে বেরিয়ে পড়ে। আর যাওয়ার আগে সে বিনয়ের সাথে দেখা করতে আসলে বিনয় তাকে জড়িয়ে ধরে আর বলে কিছু বছর আগে বাসে এক লোক একটা মেয়ের শ্লীলতাহানি করেছিল, সে এটা দেখে না দেখার ভান করেছিল, সে সেদিন অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলেনি, আর আজ সে একই কাজ করবে না। সে হিরো হতে পারবে না, কিন্তু সে একজন হিরোর স্বামী তো হতে পারবে। এই বলে সে কামলেশকে তার লড়াই জিতে ফিরতে বলে। এই কথা শুনে কামলেশও খুশি হয়। এরপরই কামলেশ চলে যাওয়ার আগে সে প্রথমবারের মতো কামলেশকে আই লাভ ইউ বলে, যেটা সে এত বছর লজ্জায় বলতে পারেনি। এরপরই কামলেশ পূজা আর পিঙ্কিকে নিয়ে বেরিয়ে পড়ে। পূজা বলে তারা সুজিতার কাছে গেলে সাহায্য পাবে। তখন কামলেশ বলে তারা সাহায্য চাইতে নয়, বিচার চাইতে যাবে। এই বলেই সে তার বাড়িতে চলে যায়, যেখানে তার একজন লয়ার দাদা আছে। সে তার সাহায্যেই কিছু একটা করবে বলে চিন্তা করে। কামলেশ তার দাদা মাহেশকে পূজার সাথে হওয়া সবকিছু খুলে বলে। তখন মাহেশ বলে ভারত সরকারের সংবিধানে বিয়ের পর বৈবাহিক ধর্ষণ নিয়ে কোনো আইন নেই, অর্থাৎ তারা এই নিয়ে কোনো প্রকার মামলা করতে পারবে না। এসব শুনে কামলেশ বলে তাহলে তারা কিভাবেই লড়াই লড়বে? মাহেশ বলে যেখানে কোনো আইন নেই সেখানে সে আইনি লড়াই কিভাবে লড়বে? পূজা বলতে থাকে তাহলে সে কি বিচার পাবে না? তখন মাহেশ বলে তাদের এই আইন না থাকলেও যৌতুকের মামলা আছে, যেটা করলে তার শ্বশুর বাড়ির লোকজন কিছু মাস জেল খাটবে। কামলেশ তখন বলে কিন্তু তারা তো যৌতুক চায়নি, তাহলে মিথ্যা মামলা দিয়ে কিভাবে তাদেরকে ফাঁসাবে? মাহেশ তখন বলে বাজারে যদি একটা পাগলা হিংস্র কুকুর তার দিকে তেড়ে আসে তাহলে সে কি হাতে একটা পাথর তুলে ছুঁড়ে মারবে না? সে পাথর তুলে নিবে, কারণ সে কুকুরকে ভয় পায় না, ভয় পায় তার ধারালো দাঁতকে। ঠিক একইভাবেই লড়াই জিততে হলে আগে তাদেরকে সমাজের সেই মানুষদেরকেও পাথর মারতে হবে যারা পূজার সাথে হওয়া অন্যায়কে মানতে চায় না। পূজা মাহেশকে যৌতুক মামলা দেওয়ার ফাইল রেডি করতে বলে, কিন্তু কামলেশ তো রাজি ছিল না, কারণ এটা অন্যায় আর মিথ্যা মামলা, যেটা সে কখনোই করতে চায় না। তখন পূজা তাকে বলে সেই তাকে সাহস দিয়েছে যখন সে ভেঙে পড়েছিল, আর এখন সে পিছু হটে যাচ্ছে। কামলেশ বলে মিথ্যা মামলা দিয়ে কি তারা লড়াই করবে? পূজা বলতে থাকে সে তো জানে তার সাথে যা হয়েছে তা নিয়ে কোনো আইন নেই, তাই বলে কি অপরাধীরা শাস্তি পাবে না? এই বলেই সে চলে যায়। আর কামলেশ ভাবতে থাকে তাদের দেশে অন্যায়ের বিপক্ষে লড়াই করার চেয়েও বড় সমস্যা ন্যায়ের মাধ্যমে লড়াই করা, তাই তারা কি করবে সেটা নিয়েই ভাবতে থাকে। দৃশ্য চলে যায় রাতের বেলা। মাহেশ পূজাকে, অরুণ এবং তার শ্বশুর শাশুড়িকে আসামি করে মামলা করার জন্য একটা ফাইল বানিয়ে দেয়, কিন্তু কামলেশ সেটা দেখে বলে তার শ্বশুর শাশুড়ি তো নির্দোষ, তাহলে সে এমনটা কেন করছে? কিন্তু পূজা তো তার কোনো কথাই শোনে না, সেই তাদেরকে আসামি করে মামলা করতে চায়, কারণ তার শ্বশুর শাশুড়িও তো অরুণের বিরুদ্ধে কিচ্ছু বলেনি, তাই তারাও দোষী। কিন্তু সে যখনই সাইন করতে যাবে তখনই কামলেশ তার থেকে কাগজটা ছিনিয়ে নেয় আর সাথে সাথে সেটা আগুনে পুড়িয়ে ফেলে, যে জন্য পূজা খুবই আপসেট হয়। কিছুক্ষণ পরই মাহেশ পূজাকে বলে তারা অনলাইনেও কেস ফাইল করতে পারবে। এই বলেই তারা কেস ফাইল করে, কিন্তু কামলেশ সেটা শুনে ফেলে আর তার স্বামী বিনয়কে আগে থেকেই সে সবটা জানিয়ে দেয়। বিনয় তখন অগ্রিম বেল নিয়ে নেয়, যে জন্য অরুণদের পুলিশ গাড়িতে তুলে ফেললেও থানায় আর নিতে পারে না, কারণ এর আগেই উকিল চলে আসে আর তাদের সবাইকে ছাড়িয়ে নেয়। কিন্তু এর জন্য সুকুমার অনেক বেশি অপমানিত বোধ করে, কারণ এই প্রথম তার বাড়িতে এত পুলিশ এসেছে, তার মান সম্মান তো সব ধুলোয় মিশে গেল। এত বছর সে যেই সম্মান অর্জন করেছে সব শেষ হয়ে গেল, তাই তার অনেক বেশি রাগ হতে থাকে। এদিকে পূজা বেলের কথা জানতে পারে, আর এটা জানতে পেরেই সে খুব ভালো করে বুঝতে পেরে যায় যে কাজটা কে করেছে।
সে বুঝতে পারে কমলেশের জন্যই তারা অগ্রিম মুক্তি পেয়েছে, কারণ সে বিনয়কে আগে থেকেই কল করে সবটা জানিয়ে রেখেছিল। সে আসলে চায়নি অরুণের জন্য তার শ্বশুর শাশুড়ি অপমানিত হোক, এ কারণেই সে এমনটা করেছে। তবে এসব দেখে পূজার খুবই খারাপ লাগে। সে কমলেশকে বলে সে কেন তাকে লড়াই লড়তে দিচ্ছে না। এই নিয়েই তাদের দুজনের মধ্যে মনোমালিন্য হয়। এসব দেখে মাহেশ তখন তাদেরকে থামায় আর তাদের নিজেদের মধ্যে এভাবে ঝামেলা করতে বারণ করে, কারণ তাদের এই লড়াই লড়তে হলে একসঙ্গে লড়তে হবে। এভাবে ঝামেলা করে কখনোই তারা লড়াইয়ে জিততে পারবে না। এরপর মাহেশ তাদেরকে বলে মানুষ আগে গুহায় বাস করত, একেবারে জানোয়ারের মতো, আর এখন শহরে বাস করে। কিন্তু মানুষ মানুষ হলেও ভেতরে তার সেই পশুত্ব রয়েই গেছে, যেমনটা তাদের শ্বশুর। সে ভেতরে পশুর মতোই, উপরে সে তার সাহিত্য কবিতার সম্মান দিয়ে নিজেকে ঢেকে রেখেছে। এরপরই আমাদের সুকুমারকে দেখানো হয় যে বিনয় আর অরুণকে নিয়ে অরুণের শ্বশুর অর্থাৎ পূজার বাবা অনিলের সাথে দেখা করতে যায়। সে অনিলকে বলে তারা পূজাকে ফিরিয়ে আনতে চায়, কিন্তু সে তো আসবে না, সে তো এই বিদ্রোহ নিয়েই বসে আছে। তাহলে এখন সে কি চায়? তার মেয়ের ডিভোর্স হয়ে যাক। এ কথা শুনে অনিল বলে সে কেন, কোনো বাবাই সেটা চায় না। এই কথা শুনে সুকুমার অনিলকে একটা ওষুধ খেতে দেয়, যেটা খেয়ে সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায় আর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বুঝুন তারা কি প্ল্যানটাই না করেছে। আর এই খবর পেয়ে তো পূজার কমলেশ দ্রুত হাসপাতালে ছুটে আসে, যেখানে অনিল পূজাকে তার শ্বশুর বাড়ি ফিরে যেতে বলে। সে আসলে এমন প্রিটেন্ড করে যে পূজার এইসব সিদ্ধান্তের জন্যই সে অসুস্থ হয়ে পড়েছে, তাকে নিয়ে চিন্তা করতে করতে। আর এই সুযোগে অরুণও পূজাকে ফিরে আসতে বলে। সে বলে সে তার সাথে আর আগের মতো করবে না, সবকিছু ঠিক করে নিবে। কিন্তু পূজা কমলেশকে জানায় সে বাড়ি ফিরতে চায় না। তবে ধুরন্ধর সুকুমার ততক্ষণে পূজার ভাইকে চাকরি পাইয়ে দেয়। আর এসব দেখে পূজার বাবা মা তাকে বারবার অনুরোধ করে শ্বশুর বাড়ি ফিরে যেতে। একটা চাকরি আর কিছু মিষ্টি কথায় তারা তাদের মেয়েকে শ্বশুর বাড়ি ফিরে যেতে বাধ্য করে, যেখানে তারা একটা বারও পূজার কথা ভাবেনি। নিরুপায় হয়ে রীতিমতো বাধ্য হয়ে পূজারা শ্বশুর বাড়ি ফিরে যায়। পূজার বাবা, শ্বশুর শাশুড়ি সহ বাড়ির সবাই তখন গল্প করছিল, কারণ তারা তো এখন সবাই অনেক খুশি। কিন্তু পূজা একেবারে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তাছাড়া অরুণের কথা, তার পাশে এসে দাঁড়ানো, এই সবকিছুই তার কাছে অসহ্যকর লাগছিল। কিন্তু সে কিছু বলতেও পারছিল না। বাবা মার কথা ইমোশনালি ব্ল্যাকমেইলড হয়ে তাকে আবারও এখানে ফিরে আসতে হয়েছে, কিন্তু সে মন থেকে মোটেও খুশি ছিল না। এদিকে বিনয় কমলেশকে বলে সে নতুন একটা ফ্ল্যাট কিনেছে, তারা সেখানেই চলে যাবে, এই বাড়িতে তার আর থাকতে হবে না। কিন্তু কমলেশের তো তখন চিন্তা ছিল শুধুমাত্র পূজাকে নিয়ে, তাই সে আগে পূজার কাছে যায়। তখনই অরুণ তাকে বলে তার আর পূজার মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে, তাই সে যেন চিন্তা না করে আর সে যেন তাকে ক্ষমা করে দেয়। আর রাগ মেটানোর জন্য সে চাইলে তাকে মারতেও পারে, সে চুপচাপ তার কাছে মার খেয়ে নিবে। এসব শুনে কমলেশ বলে সে যদি একবার তাকে মারে তাহলে আর অরুণ দ্বিতীয়বার উঠে দাঁড়ানোর সুযোগ পাবে না। আসলে অরুণকে সে অনেক ভালোবাসত, অনেক স্নেহ করত, কিন্তু তার এসব কর্মকাণ্ডের পর সে তাকে আর সহ্য করতে পারছে না। অরুণ যদি এতটুকু অনুতপ্ত হতো তারপরেও সে বুঝতো, কিন্তু অরুণের মধ্যে তো কোনো অনুতপ্ততা বোধই নেই। তাই অরুণের সাথে এসব কথা বলে সে পূজাকে নিয়ে চলে যেতে লাগে। তখনই তাদের দাদি শাশুড়ি বলে তারা তো স্বাধীনতার বিপ্লব ঘোষণা করে চলে যেতে চেয়েছিল, তাহলে আবার ফিরে এসেছে কেন? পরিবারের ভালোর জন্য? এই পরিবার তাদের ভালো চায় না। এখন তারা যা দেখছে সব নিজেদের ভালো, তাদের ভালোর জন্য নয়। তাদের মতো মেয়েদেরকে তো ভালোবাসার, সম্মান, শ্রদ্ধা ইত্যাদির লোভ দেখিয়ে শুধু ব্যবহার করা হয়, আর তারাও সেই ফাঁদে পা দিয়ে ফেলেছে অন্য সব মেয়েদের মতো। এখন তাদেরকে তাদের লড়াই জিততে হলে আওয়াজ তুলতে হবে। এভাবে তারা জিততে পারবে না, বাড়িতে থেকেই তাদেরকে আওয়াজ তুলতে হবে, কারণ আওয়াজই তাদের প্রধান অস্ত্র। তাই বাড়ির সমস্যার সমাধান বাড়ির ভেতর থেকেই করতে হবে। যেই কথার মাধ্যমে সে আবারও কমলেশ আর পূজাকে মোটিভেট করে। তাদেরও দাদি শাশুড়ির কথা অনেক ভালো লাগে, তারাও অনেক বেশি মোটিভেটেড হয়। দৃশ্য চলে যায় পরের দিন। মন্দিরে তারা সবাই যায়, আর এর সাথে সাথে আশেপাশের আরো অনেকেই প্রবচন শুনতে আসে, যেখানে পুরোহিতের জায়গায় আজ কমলেশ প্রবচন দেয়। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। সে আজ মেয়েদের নিয়ে কথা বলতে থাকে। কমলেশ বলে তাদের ধর্মে আগে সন্তানদেরকে মায়েদের নামে চেনা যেত, যেমন কুন্তির পুত্র অর্জুন, ভীম, সীতার পুত্র, আরো কত কি। কিন্তু যুগ পাল্টানোর সাথে সাথে এখন আর মায়েদেরকে সেই সম্মান দেওয়া হয় না। তাদেরকে এখন অনেকটাই পায়ের নিচে দমিয়ে রাখার চেষ্টা করা হয়, তাও খুব কৌশলে, যা মেয়েরা বুঝতেও পারে না। এখন তো পুরুষই সব,
প্রথমে তো মেয়েদের সম্মান গেছে, এরপর বাড়ির সম্পত্তিতে অধিকার, আর এখন তো নারীদের দেহের উপরও তাদের অধিকার নেই, সেটাও নাকি পুরুষদের কবজায়। সেখানে থাকা সবাই তখন এই সব কিছু বুঝতে পারে, আর সুকুমার বুঝতে পারে আরুণের প্রসঙ্গে এখন কথা হবে, তাই সে আরুণকে পূজাকে আটকাতে বলে। কিন্তু পূজা সবার সামনে বলে দেয় যে আরুণ তার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে, সে না চাইলেও সে তাকে এক প্রকার জোর জবরদস্তি করে। যে কথা শুনে সবাই চমকে যায়। তখন সুকুমার সেখানে উপস্থিত সবাইকে সেখান থেকে নিয়ে চলে যাওয়ার জন্য বলে ওঠে, কামলেশ আর পূজা যেসব শব্দ ব্যবহার করছে তা মোটেও ভালো নয়, তাদের জন্য বাচ্চারা খারাপ হয়ে যাবে, তাদের সংস্কার ভুলে যাবে, যার কথায় লোকজনও প্রভাবিত হয়। তাই সেখানে উপস্থিত সবাই চলে যেতে লাগে। সেই সময় কামলেশ বলে ওঠে, এখান থেকে শুধু তারাই চলে যাক যাদের মতের বিরুদ্ধে কেউ কখনো তাদের স্পর্শ করেনি। এ কথা শুনে সবাই দাঁড়িয়ে যায়, কারণ সেই সব মহিলারা স্বামী বা বহিরাগতদের দ্বারা নিপীড়িত হয়েছে। এমনকি সুকুমারের মা ও স্ত্রী সেখানে দাঁড়িয়ে যায়, কারণ তারাও নিপীড়নের শিকার। এরপর পূজা আরুণের সব কীর্তি সবার সামনে তুলে ধরে। আরুণ তখন তাকে জোর করে নিয়ে যেতে লাগে, কিন্তু কামলেশ তাকে বাধা দেয়, আর সে প্রথমবারের মতো আরুণের গায়ে হাত তোলে, যেজন্য আরুণ নিজেও হকচকিয়ে যায় যে যেই ভাবি তাকে এত ভালোবাসতো সেই আজ তার গায়ে হাত তুলল। কামলেশের পর আরুণকে বলে সে কি বুঝতে পারছে না সে ভুল করেছে, আর তার এই ভুল শিক্ষা সে তার বাবার থেকে পেয়েছে, যে তাকে শিখিয়েছে নারীদের কিভাবে ভোগ করতে হয়, সম্মান বা শ্রদ্ধাও যে নারীদের করতে হয় সেটা সে শিখায়নি, যে জন্যই আজ পুরো পরিবার তার বিরুদ্ধে চলে গেছে। সুকুমার বলে, এই দেশে তো কোনো আইন নেই যে আইনে তারা আরুণকে শাস্তি দিতে পারবে, তাহলে কেন শুধু শুধু ঝামেলা করছে? কামলেশ বলে, যেখানে দেশে কোনো আইন নেই সেখানে পরিবার তাকে শাস্তি দিবে, কারণ এই পরিবার তারা বানিয়েছে, তাই তারাই আবার এটা ভেঙে নতুন করে বানাবে। কামলেশের পর আরুণকে পিঙ্কির বিয়েতে আসতে বারণ করে, এমনকি সে মরে গেলেও তার চিতার সামনে যেতে বারণ করে। আরুণ বলে এভাবে সে বাঁচবে না। তখন কামলেশ বলে, তাহলে পূজা কি করে এত আঘাত সহ্য করে বাঁচবে? সে আরুণকে ক্ষমা চাইতে বললে আরুণ পূজার পায়ে ধরে ক্ষমা চাইতে লাগে, কিন্তু পূজা বলে তাকে ক্ষমা চাইতে হবে না, কারণ সে তাকে কখনোই ক্ষমা করবে না। আর বাকি রইল বৈবাহিকভাবে জোর জবরদস্তির কথা। সে অপেক্ষা করবে এই আইনের জন্য, যেখানে পার্টনারের ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু করলে কোর্টে কেস করা যাবে নিজের অধিকার আইনের জন্য। আর যেদিন এই আইন বের হবে সেদিন সে আরুণকে টানতে টানতে থানায় নিয়ে যাবে। এই বলেই তারা সেখান থেকে চলে যায়। ভারতে তো এই আইন এখনো পাশ হয়নি, আর কবে হবে সেটাও কেউ জানে না, কিন্তু এই নিয়ে সব জায়গাতে আলোচনা সমালোচনা হচ্ছে, কারণ আরুণের মতো কোটি কোটি আরুণ আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, যারা পূজার মতো মেয়েদেরকে নিজের সম্পত্তি ভাবে আর তাদের সাথে যা ইচ্ছা তাই করে। তাদের ভালো লাগা খারাপ লাগা কোনো কিছুই তাদের দেখার সময় নেই, শুধু নিজেদের ইচ্ছা মেটাতে পারলেই হলো। তারা কখনো স্ত্রীকে সম্মান করতে জানে না, তারা স্ত্রীকে শুধুমাত্র চাহিদা পূরণের ভাগার মনে করে। তাই এই ছোট্ট একটা আইন পূজার মতো মেয়েদেরকে আরুণরূপী রাক্ষসদের হাত থেকে রক্ষা করতে পারবে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।